স্টপ, আওয়াজ করবে না, ঠিক আছে? আজকের টার্গেট হচ্ছে আগের দিন যে 30টা অঙ্ক করেছিলাম তার 15টা অঙ্কর একদম শর্টকাট টেকনিক উইথ এক্সপ্লেন, ঠিক আছে? 15টা অঙ্ক করা মানে ভীষণ চাপের মিন্স বোঝানোটা চাপের একটা টাইমের মধ্যে। কারণ আমি যদি স্কিপ করে যাই, অ্যাডভান্স লেভেলের বোঝাই, তোমরা কিছু বুঝতে পারবে না। বেসিক লেভেলের বোঝাবো এবং যত কম টাইমে করা যায়, ওই 10-15 সেকেন্ড, কোনোটা ক্ষেত্রে 30 সেকেন্ডও লাগতে পারে। যেগুলো বড়ো ক্যালকুলেশনের অঙ্ক 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড পর্যন্ত লাগতে পারে। তাই তোমরা যদি কম কথা বলো আর এখানেই বেশি গুরুত্ব দাও, একবারই কাজ মিটিয়ে যাবে। নাহলে কী হবে, এক লাইন করলাম, একটা পোর্শন কেউ বুঝতে পারলো না, অন্য আরেকটা পোর্শন অন্য কেউ বুঝতে পারলো না, মানে একই জিনিস আমাকে 4-5বার রিপিট করতে হবে। আর সেটাই যদি একদম সঠিকভাবে একদম দেখো বা মন দিয়ে বোঝার চেষ্টা করো, একবারই কাজ মিটিয়ে যাবে। 15টা অঙ্ক ওইভাবেই ক্যালকুলেশন করা আছে যে তোমরা যদি একদম একবারে বুঝতে পারো, মেবি কোনো অঙ্কটা দুবারে বুঝতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু একটা অঙ্ক যদি 4-5বার রিপিট করতে হয় তাহলে কিন্তু সম্ভব হবে না অঙ্কটা। বুঝতে পেরেছি? কারণ আগের দিন অঙ্কগুলো দেখেই বুঝতে পেরেছো যথেষ্ট মানে সময় সাপেক্ষ অঙ্ক, অতটা ইজি নয় যে একবারে করে ফেলতে পারবে। অনেকে তো মনে হয়ও নি অঙ্কটা কমপ্লিট হয়েছে, কারণ বেশিরভাগই পারো নি, হয়ে কমপ্লিট। বাহ, গুড গার্ল, দেখছি। এবার কী টেকনিকে করেছো সেটাও একটা ম্যাটার করছে, যে কত সহজ পদ্ধতিতে করে। আচ্ছা, পড়ার আগে আজকে একটা মেন কথা শোনো। সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই, এই কথাটা যে রপ্ত করে নিতে পারবে নিজের মধ্যে, কোনো দিন কোনো ক্ষেত্রে তোমাকে কেউ হারাতে পারবে না। কোনো দিন কোনো ক্ষেত্রে কেউ তোমাকে হারাতে পারবে না। কে কতটা গুরুত্ব দিয়ে শুনবে তোমার নিজের ওপর ডিপেন্ড করছে, আর কে কতটা নিজের মধ্যে অ্যাপ্লাই করবে সেটা তার উপর ডিপেন্ড করছে। এই কথাটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কথা। কথাটা হচ্ছে আগামী 5 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, 5 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও, মানে আজ থেকে তুমি 5 বছর কীভাবে নিজেকে কাজে লাগাবে, কীভাবে নিজেকে তৈরি করবে, তার উপর ডিপেন্ড করছে তুমি 5 বছর পরে তুমি কোন জায়গায় দাঁড়াবে। যে জায়গায় তুমি দাঁড়াতে চাইছো সেই জায়গাটায় দাঁড়ানোর জন্য আজ থেকে তোমাকে একটা নির্দিষ্ট টাইমে নিজেকে প্রত্যেক দিন কাজে লাগাতে হবে। যারা স্কুল কলেজ পড়ছো বা যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে মূল কথা হচ্ছে, কেউ মাধ্যমিক দিয়েছো, কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছো, কারোর গ্র্যাজুয়েশন কমপ্লিট, কারোর মাস্টার্স কমপ্লিট, এই সমস্ত জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো। মূল কথা হচ্ছে আজ থেকে 3টে বছর এমনভাবে পড়াশোনা করবে যাতে 5 বছর পর তোমার যা যা স্বপ্ন ছিল বা তুমি নিজেকে যে জায়গায় দাঁড় করাতে চাইছিলে, যে আমি এই জায়গায় 5 বছর পর নিজেকে দেখতে চাই, সেই জায়গায় তুমি পৌঁছে যাবে। তার জন্য 3টে বছর তোমাকে ঠিকঠাক প্রসেসে খাটতে হবে। মানে 3 বছরের মধ্যে 3টে বছরের ভাগ আছে। প্রথম বছর একটা, দ্বিতীয় বছর একটা, তৃতীয় বছর একটা। যেমন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, এখন চেঞ্জ হয়েছে। আমি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বলি, তাহলে 3 বছর তোমাকে 3টে ভাবে ভাগ করতে হবে। 3 বছর 3 ভাগে ভাগ করতে হবে। 3 বছরের আগে কেউ যদি ভাবে যে আমি 6 মাসের একটা কম্পিউটার কোর্স করার মতো ওই সার্টিফিকেট কোর্স করে এলাম আর চাকরি পেয়ে গেলাম, এটা কিন্তু সরকারি চাকরি, এটা প্রাইভেট 5,000 10,000-এর চাকরি নয়, 2,000 চাকরি নয়, যে গেলে
আর 5,000 চাকরি তোমাকে একটা ইন্টারভিউ নিয়ে দিয়ে দিল, আজকে কাজ করলে কালকে ভালো লাগলো না বের করে দিল। এটা সরকারি চাকরি, তুমি একবার ঢুকে গেলে রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই তোমাকে বের করে দেবে, যদি তোমার কোনো অবৈধ কাজ না থাকে। তাহলে মূল কথাটা বলি এবার। মূল কথা হচ্ছে স্কুল কলেজ যে পড়াশোনা করছো তার ক্ষেত্রে আগে বলছি, স্কুল কলেজে যারা পড়াশোনা করছো স্কুল কলেজের পড়াশোনাকে গুরুত্ব দাও। সামনে পরীক্ষা আছে বা অমুক স্যারের পরীক্ষা আছে বা পড়া আছে বা অমুক ম্যাডামের পড়াশোনা আছে, হোমওয়ার্ক দিচ্ছে করে যেতে হবে, বা সামনে পরীক্ষা আসছে পরীক্ষার জন্য পড়াশোনা করছো। ঠিক যে গুরুত্ব নিয়ে পড়ছো, যে সময় নিয়ে পড়ছো, ঠিক সেম সময় বা তার থেকে বেশি সময় বা তার থেকে বেশি গুরুত্ব দিয়ে কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ সরকারি চাকরির জন্য তোমাকে পড়তে হবে। কেন পড়বো? ওটার থেকে এটাকে বেশি বেশি গুরুত্ব কেন দেবো? তার প্রধান কারণ হচ্ছে তুমি যদি রেজাল্ট ভালো করো একাডেমিকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান করেছো, খুব ভালো রেজাল্ট করেছো, তার জন্য তুমি কিছু সুনাম পাবে, কিছু ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে। কেউ তোমাকে চাকরি দেবে না। দেবে কেউ? কাউকে চাকরি দেবে? কারো সারা জীবনের দায়িত্ব নেবে? 60 বছর রিটায়ারমেন্টের পর পেনশনের দায়িত্ব নেবে? মারা গেলে তারপর কাউকে পেনশন দেবে যে তুমি ভালো রেজাল্ট করেছো? ভালো রেজাল্ট করার অবশ্যই একটা দাম আছে, একটা গুরুত্ব আছে, অবশ্যই আছে, কিন্তু তার জন্য তোমাকে কেউ চাকরি দেবে না, এটা পরিষ্কারভাবে জেনে রাখো। হয়তো আমার এই ভিডিও পরবর্তীকালে কেউ দেখলে সে হয়তো আমাকে উল্টোপাল্টা কথা বলতে পারে, কমেন্ট করতে পারে, কিন্তু এটা তুমি ভালো করে জেনে রাখো। মানে তুমি যদি প্রচুর ভালো রেজাল্ট করো, 99% নাম্বার পেয়েছো, তোমাকে এর ভিত্তিতে শুধুমাত্র কেউ চাকরি দেবে না, এটা তুমি লিখে রাখো। তাই চাকরি পেতে হলে তোমাকে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হবে এবং তার জন্য তোমাকে প্রিপারেশান করতে হবে। তার জন্যই তোমাকে একাডেমিক লেভেলের যে স্কুল কলেজের পড়াশোনা আছে তার থেকে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি খাটতে হবে তার থেকে এখানে। কারণ ওখানে তুমি নির্দিষ্ট বই পড়ছো একটা, কারোর যদি অঙ্ক থাকে অঙ্ক, কারোর যদি কমার্স থাকে বা আর্টস থাকে, পার্টিকুলার ওই বইটা পড়ার ওপরই তোমার ডিপেন্ড করছে তুমি কত % নাম্বার পাবে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় এরকম কোনো বাঁধন নেই যে পার্টিকুলার এই বইটা পড়লেই আমার সব কমন পড়ে যাবে। এখানে সমুদ্রের মতো সিলেবাস আর সমুদ্রের মতো পড়াশোনা। তাই জন্য এখানে একাডেমিকের থেকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। একাডেমিকে যদি 10% 20% নাম্বার কমেও যায় তোমার এমন বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু কম্পিটিটিভের সময় যদি তুমি কাজে লাগিয়ে না লাগিয়ে অন্য কোনো জায়গায় কাজে লাগাও তাহলে কিন্তু তোমার শেষ হয়ে যাবে সব কিছু। মূল সময়, মূল জিনিস যে সেটা হচ্ছে সময়। সময় চলে গেলে ফিরে পাবো? 5 বছর অনেকে দেখবে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, ভালো রেজাল্ট নিয়ে পাস করবে, 5 বছর পরে যেটা তারা প্ল্যান করবে তুমি 5 বছর আগে শুরু করে অলরেডি তখন চাকরি পেয়ে বসে আছো। পার্থক্যটা এই জায়গায়, বুঝতে পারা গেছে? সেই জন্যে 5 বছর পরে কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাও, 5 বছর পরে কোন জায়গায় দেখতে চাও, আজ থেকে 3টে বছর সেইভাবে কাজ করতে হবে। 6 মাসে কিচ্ছু হয় না। এটা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এটা কোনো সার্টিফিকেট কোর্স করতে আসুনি যে আসলে 6 মাস পরে একটা সার্টিফিকেট নিয়ে চলে গেলে। বুঝতে পারা গেছে? এবার কিভাবে ভাগ করবে? পিপিপি মডেলে কাজ করতে হবে। চাকরির পরীক্ষায় কেন, যে কোনো জায়গায় নিজেকে যদি সাফল্যের জায়গায় দেখতে চাও, প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে চাও, তোমাকে পিপিপি মডেলে কাজ করতে হবে। পিপিপি মডেলটা অনেকেই শুনেছো বিভিন্ন ক্ষেত্রে। এক্ষেত্রে পিপিপি মডেলের মূল কথা হলো পি ফর প্রায়োরিটি, অগ্রাধিকার। কোন জিনিসকে তুমি সব থেকে বেশি আগে দেখবে, অর্থাৎ তুমি নিজেকে কোন ক্ষেত্রে পৌঁছাতে চাইছো তার উপর ভিত্তি করে তুমি কোন জিনিসটার জন্য সব থেকে বেশি সময় নিজেকে দেবে। পড়াশোনার জন্য দেবে, নাকি ফোন ঘাঁটার জন্য দেবে, নাকি খেলাধুলা করার জন্য দেবে, নাকি আড্ডা মারার জন্য দেবে? প্রায়োরিটি, সব থেকে আগে তুমি কোন জিনিসকে মূল্য দেবে, কোন জিনিসকে গুরুত্ব দেবে, সবার আগে এইটা দরকার। সরকারি চাকরি পরীক্ষায় বসছো, চাকরির ইচ্ছা আছে, কিন্তু একে গুরুত্ব না দিয়ে অন্য কাউকে গুরুত্ব দিয়ে ফেলছো, কোনো দিন হবে না। কোনো ক্ষেত্রে, সরকারি চাকরি বলে না, কোনো ক্ষেত্রে হবে না। সবার আগে কী লাগবে? প্রায়োরিটি। প্রিপারেশান, প্রস্তুতি। আগে প্রায়োরিটি দাও, তারপর প্রস্তুতি নাও।
আর লাস্ট হচ্ছে প্র্যাকটিস, মানে রিভিশন, যেটা প্রায়োরিটি দিতে হবে সবার আগে। তুমি কোন জিনিসটা হতে চাইছো, সেই জিনিসটাকে তুমি কত গুরুত্ব দিচ্ছ, কত মূল্য দিচ্ছ, কত দাম দিচ্ছ, সবার আগে প্রায়োরিটি। তারপর সেই জিনিসটার জন্য তুমি কীভাবে প্রস্তুতি নিচ্ছ, এটা ভীষণ বড় ম্যাটার করে। আর তুমি কত প্র্যাকটিস করছো, কত রিভিশন দিচ্ছ, চাকরি ডিপেন্ড করে এই জিনিসটার উপর। প্র্যাকটিস, রিভিশন, রিভিশন যে যত বেশি দেবে, প্র্যাকটিস যে যত বেশি করবে, চাকরি তার হাতের মুঠোয়। তাহলে মূল কথা কি দাঁড়ালো? 3টে বছর আমাকে ঠিকঠাক করে কাজে লাগাতে হবে। যদি আমরা 3 বছর ঠিকঠাক করে কাজে লাগাই, জাস্ট 3টে বছর, প্রথম বছর প্রায়োরিটি আর প্ল্যানিং কাজ করবে। প্রায়োরিটি তার সাথে প্ল্যানিং করতে পারো। প্রায়োরিটি, তুমি কোন জিনিসটা হতে চাইছো সেটাকে সবার আগে দাম দিতে হবে। যে আমি সরকারি চাকরি পেতে চাই, তাই আমার সমস্ত কিছু, আমি চোখ বুঝলেও আমি সরকারি চাকরি দেখব, যে আমার প্রস্তুতির এই জায়গা এখনও বাকি আছে, এই আমাকে করতে হবে। ঘুমাবো, বাথরুমে যাবো, চান করবো, সাইকেল নিয়ে ঘুরবো, আড্ডা মারবো, সমস্ত জায়গায় মাথার মধ্যে পড়ার মহল ঘুরবে। শুধুমাত্র এখানে বা বাড়িতে পড়ার সময়টুকু পড়ার মহলে থাকলে, আর যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো পড়ার মহলটা মাথায় নেই, হবে না। বন্ধুদের সাথে ঘুরতে যাও, চুটিয়ে ঘোরো, আড্ডা মারো, কিন্তু মাথার মধ্যে পড়ার মহল থাকবে সব সময়। প্রত্যেকটা জায়গায় কাজে লাগাতে হবে। প্রায়োরিটি আর প্ল্যানিং সবার ফার্স্ট, তারপর তোমার প্রিপারেশান কাজ করবে, তুমি কীভাবে প্রস্তুতি নিচ্ছ, আর সেই জিনিসকে কতবার প্র্যাকটিস করছো, কত রিভিশন করছো। পুরাতন জিনিস দেখবে হয়ে গেছে আর পারছো না, প্র্যাকটিস নেই। তাহলে মূল কথা কি? পিপিপি মডেলে কাজ করতে হবে। প্রায়োরিটি প্লাস প্ল্যানিং, তুমি সব থেকে কোন জিনিসকে বেশি গুরুত্ব দেবে এবং তার জন্য কি প্ল্যান করছো, তারপর তার কিভাবে প্রিপারেশান করছো, আর লাস্ট হচ্ছে প্র্যাকটিস বা রিভিশন। পিপিপি এই মডেলে কাজ করলে তোমাকে কোনো জায়গায় কেউ হারাতে পারবে না। কোনো জায়গায় কোনো একটা ছোট্ট টার্গেট নিজেকে করো, টেস্ট করো নিজেকে, ছোট্ট টার্গেট একটা কিছু করো, 5 পাতা পড়ো, 1 পাতা পড়ো, প্রায়োরিটি দাও, আমি পড়বো এটা, 1 পাতা প্ল্যান করো কীভাবে পড়বো, প্রিপারেশান নাও, মানে পড়াশোনাটা করো, প্র্যাকটিস করো, 1 পাতা টেস্ট করে নিজেকে দেখে নাও তুমি সফল হও কি না। সেই জিনিসটা আবার বড়ো জায়গায় অ্যাপ্লাই করো। সব থেকে মেন ম্যাটার করবে প্র্যাকটিস বা রিভিশন। প্র্যাকটিস রিভিশন যে যত বেশি করবে সে তত এফিসিয়েন্ট হবে, তার স্কিল তত বাড়বে। এই 3টে পি এর ভীষণ গুরুত্বপূর্ণ আছে, বুঝে গেছে? আর স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি কেন করতে বললাম, আজ থেকে 5 বছর পরে যে গ্র্যাজুয়েশনের পরে যে চিন্তাভাবনা যে করবে, তারপর যে প্ল্যানিং নেবে, তারপর খোঁজাখুঁজি করবে কোথায় ভালো পড়া যায়, কোথায় কী করা যায় ইত্যাদি করতে করতে তার আরও 6 মাস 1 বছর কেটে যাবে। যারা মাধ্যমিক দিয়েছো এখন বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা অলরেডি তাদের থেকে 3 বছর বা 5 বছর এগিয়ে আছো। তুমি 3 বছরে সেই জায়গায় পৌঁছে যাবে। এমন হতে পারে তুমি সেই জায়গায় চাকরি পেয়ে গেছো। সেই যখন প্ল্যান করবে, ঠিকঠাক করছে যে আমি এবার প্ল্যান করবো, আমি কী করবো না করবো, তখন তুমি চাকরি পেয়ে গেছো অলরেডি। স্কুল কলেজের পড়ার সাথে সাথে সমান বা তার থেকে বেশি গুরুত্ব দেবে এটা। যদি মাধ্যমিকে কেউ আগে হও তাকে বলতাম না, কিন্তু মাধ্যমিক হয়ে গেছে মানে আর 2 বছরের পরেই তোমার 18 বছর বয়স হয়ে যাবে। আর 18 বছর হওয়া মানেই তুমি পরীক্ষায় বসতে পারবে। কত ছেলে যে কেউ চাকরি পায়, তোমরা যখন চাকরি পাবে তোমরাও দেখতে পাবে যে তোমাদের সাথে চাকরি পেয়েছে তার বয়স সবে মাত্র 18 বা 18.5, তোমার বয়স 22-23, কারো বয়স 26-27, কারো বছর 30-32, বিভিন্ন ক্যাটাগরির এজ থাকবে। সেই 18 বছরের চাকরিটি যাতে তুমিও পেতে পারো, সেই জন্য আজকে এই কথাটা, বুঝে গেছে? সেই জন্য যখন অঙ্ক করাবো বা যে কোনো জিনিস তুমি যখন শিখছো, আমার অঙ্ক বা অন্য কোনো জায়গায় এরকম ব্যাপার নেই, তুমি পরিবেশের মধ্যেও অনেক কিছু শিখতে পারছো। কতটা গুরুত্ব দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, কতটা প্রায়োরিটি দিচ্ছ কোন জিনিসকে। ফোনে রিলস স্ক্রল করছো নাকি তোমার মধ্যে পড়ার মহল মাথার মধ্যে ঘুরছে, বোঝা গেছে? আর তাড়াতাড়ি কেন প্রতিষ্ঠিত হবে, মূল কারণ কি? তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ কি? কারণ তুমি যত কম সময়ে প্রতিষ্ঠিত হবে তত তোমার ক্ষেত্রে সহজ। দিন দিন পরীক্ষার মান উন্নত হচ্ছে, মানে কোশ্চেন হার্ড হচ্ছে, 1 নাম্বার। আর 2 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি যত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। কীরকম স্বপ্ন?
দেখবে তুমি যখন প্রতিষ্ঠিত হবে, তোমার মা বাবার এজ বয়স 50+ মিনিমাম, 50+, 40+ হলেই মানুষের মধ্যে শরীরে রোগ ব্যাধির সৃষ্টি হয়। 50-এর পর থেকে আস্তে আস্তে জেঁকে ধরবে রোগগুলো। রোগ যত বেশি বাড়বে তত শরীরের ক্ষমতা কমবে, আর শরীরের ক্ষমতা কমলে তুমি যদি তারপরে প্রতিষ্ঠিত হও, তখন তুমি চাইলেও দিতে পারবে না মা বাবাকে কিছু। ঘুরতে নিয়ে যাবে, পায়ের সমস্যা, সুগারের প্রবলেম, ঘুরতে নিয়ে যেতে পারবে না, খাওয়াতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। সেই জন্য আমি বারবার বলছি, মেধাবী নয়, কঠোর পরিশ্রমী হও। কারণ নিজের স্বপ্ন পরে পূরণ করবে, আগে মা বাবার স্বপ্নগুলো পূরণ করো। কারণ মা বাবার বয়স হয়ে গেলে, একবার শরীর খারাপ হয়ে গেলেই আর তুমি কিচ্ছু করতে পারবে না। তাই জন্য মা বাবার শক্তি সামর্থ্য থাকাকালীন তাদেরকে তুমি প্রতিষ্ঠিত হয়ে দেখাও। তার জন্য তোমার মা বাবা নিজের প্রতি গর্ববোধ করবে এবং তুমি কিছু করে নিজের মধ্যে শান্তি পাবে। এরকম অনেক ছেলে মেয়ে আছে যাদের হয়তো বাবা মারা গেছে বা মা মারা গেছে, তারা আজকে প্রতিষ্ঠিত, কিন্তু দিতে পারবে না কিছু, চাইলেও দিতে পারবে না। যতই প্রতিষ্ঠিত, যতই টাকা কামাক, যতই ভালো কিছু পাক, সে আর দিতে পারবে না। তার যে ওই আফসোসটা সেই ব্যক্তি বোঝে। তাই জন্যে বাবা মায়ের শক্তি সামর্থ্য থাকাকালীন তোমার কর্তব্য যে তুমি প্রতিষ্ঠিত হও, তার জন্য সে আগে গর্ববোধ করুক এবং তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পয়সায় মা বাবার জন্য কিছু করো। মা বাবার যারা স্বপ্ন ছিল ছোটোবেলায়, মনে হচ্ছিল যে টাকা পয়সার জন্য বা কোনো কিছু কারণের জন্য করতে পারিনি, সেটা তুমি পূরণ করো। তোমার স্বপ্ন পরে পূরণ হবে, অনেক সময় আছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য। তুমি ঘুরতে যাবে, ভালো জায়গায় খেতে যাবে, বন্ধুদের সাথে আড্ডা মারবে, জামা কাপড় পরবে, গাড়ি কিনবে, সব পরে হবে। আগে মা বাবার জন্য। চাকরি পাওয়ার পর প্রথম 5-10 বছর মা বাবার জন্য, তার সাথে নিজেদেরও করবে, কিন্তু প্রথম 5-10 বছর মা বাবার জন্য। কারণ আজকে তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো, যে জামা কাপড়টা পরে আছো, সেটাও মা বাবার দেওয়া। যে খাবারটা খেয়ে এসছো, সেটাও মা বাবার দেওয়া। আজকে এই অবস্থায় যে সুস্থ স্বাভাবিকভাবে আছে, এটা সবথেকে বড় জিনিস, সেটা মা বাবার জন্য। পেট ভরে খাইয়ে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে এই জায়গায় পৌঁছেছে, এটাই সবথেকে বড় অবদান তাদের। এর থেকে আর বেশি কি চাই? আমরা ফোন কেনার জন্য বায়না করি, গাড়ি কেনার জন্য বায়না করি, অমুক চাই অমুক চাই, প্রয়োজন নেই। যেটা দিয়েছে প্রচুর দিয়েছে, যেটা দিয়েছে এটুকুও পায় না। সেই জন্য নিজেদেরকে গুরুত্ব দাও। তোমরাও এক একটা অমূল্য সম্পদ। তোমরা যে আজকে সুস্থ স্বাভাবিক আছো, এটা সব থেকে বড় কথা। যারা শারীরিক প্রতিবন্ধী, তাদের থেকে তো তুমি অনেক এগিয়ে আছো। তোমার সমস্ত শারীরিক অঙ্গ ঠিকঠাক আছে, তোমার মাথার উপর ছাদ আছে, মানে বাবা মা আছে। এখন যদি নিজেকে তুমি করো, মানে ভাবো যে আমার কিছু নেই, অন্যদের অনেক বেশি আছে, তাহলে তুমি একদিন ঠিক বুঝবে তোমার কি আছে আর কি নেই। কারণ তুমি আজকে থেকে সেই জায়গায় পৌঁছাবে একদিন পরে। তাই জন্যে মা বাবা তোমার প্রতি যেটুকু পেয়েছে, তাহলে সর্বোচ্চটা দিয়েছে। তুমি আজকে বুঝবে না, নিজে যেদিনকে মা বাবা হবে সেদিনকে বুঝতে পারবে। নিজে যেদিনকে মা বাবা হবে সেদিনকে বুঝতে পারবে যে মা বাবা তোমার জন্য কী কী করেছে। মা কতগুলো রাত্রি না ঘুমিয়ে তোমার জন্য করেছে, সেটা সেই দিন বুঝতে পারবে। তাই তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য খাটো, পরিশ্রমী হও। মেধাবীর দরকার নেই, কঠিন মেধাবীর কোনো প্রয়োজন নেই। যে দারুণ মেধাবী, মেধাবী কিসের ওপর ডিপেন্ড করে? পরিশ্রমের ওপর। যে যত বেশি পরিশ্রমী হবে তত বেশি মেধাবী হবে। বুঝে গেছে? সেইভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। আমি চোখ বন্ধ করতে বলবো, চোখ বন্ধ করে বসবে সোজাভাবে, কোনো হেলান সাপোর্ট দেবে না, পিঠ বেঁকা থাকবে না, সোজাভাবে। চোখ যখন বন্ধ করতে বলবো বন্ধ করবে, যে কথাগুলো বলবো ভালো করে শুনবে এবং সেগুলোকে ফিল করবে, সেই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে? তারপর চোখ খুলতে বলবো, আস্তে আস্তে চোখ খুলবে। বুঝে গেছে? সবাই চোখ বন্ধ করো। নিজের বাড়ির দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করো। বাবা কত খাটছে, মা কত খাটছে, নিজের বাবা মাকে অনুসরণ করো সবার ফার্স্ট। এত গরম গেছে, বাবা কোনোদিন রেস্ট নিতে পায়নি, সে কিন্তু খেটে যাচ্ছে। মা সকাল থেকে রাত পর্যন্ত খাটছে। তোমার জামা কাপড় কাচা, তোমাকে খাওয়া দাওয়া ঠিকমতো দেওয়া, তোমার সুস্থতা থাকার, যাতে রোগ ব্যাধি না হয়, যদি রোগ ব্যাধি হয় তার জন্য ব্যাকুলতা। মা বাবাকে মনে করো। এবার তুমি ভাবো যে তোমাকে কি করতে হবে, যার জন্য তুমি তোমার মা বাবাকে হেল্প করতে পারো, তোমার মা বাবার এই দুঃখ কষ্ট ঘুচে যায়, মা বাবার মধ্যে যেন দুঃখ কষ্ট আর না থাকে। এবার তুমি নিজেকে ভাবো। তুমি ভাবো তুমি পারবে না, পারবে না, না তোমাকে করতেই হবে।
এবার তুমি ভাবো যে তুমি পেরেছো, তুমি সফল, চাকরি পেয়ে গেছো, বাবা মাকে বলছো চলো একদিন ঘুরতে যাই, চলো আজকে তোমার কী দরকার কিনতে নিয়ে যাবো, চলো আমি ঘুরতে নিয়ে যাবো, খেতে নিয়ে যাবো। মা বাবা বলছে লাগবে না, আমার প্রয়োজন নেই, তুমি জোর করে নিয়ে গেছো। কোনো অসহায় মানুষকে হেল্প করছো, নিজের মধ্যে কেমন শান্তি লাগছে ফিল করো। আর একবার অসফলভাবে ফ্যাপা করে ঘুরছো, এটা একবার কল্পনা করো যে আমি কিচ্ছু করতে পারলাম না, আমি ফ্যাপা করে ঘুরছি, আমার কোনো দাম নেই, আমাকে কেউ ডাকে না, আমাকে কেউ সম্মান দেয় না। এবার নিজেকে ভাবো যে আমি কি করব, আমি ফ্যাপা করে ঘুরবো নাকি আমি প্রতিষ্ঠিত হব, মা বাবার স্বপ্নগুলো আমাকে ঠিক সময় পূরণ করতে হবে। চোখ খোলো আস্তে আস্তে, আর কাউকে কিছু বলতে লাগবে না।